জি জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা বেসিক্যালি পড়েছি হচ্ছে WH কোশ্চেন, আর্টিকেল, নোটিস রাইটিং, পোস্টার রাইটিং, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, এই কয়েকটা টপিক আমাদের মোটামুটি পড়া হয়েছে। তো যেটা আমার কাছে মনে হচ্ছে যে বেশি সহজ টপিক যখন পড়াই এটাতে খুব একটা ইন্টারেস্ট কেউ পায় না। মানে দেখা যায় যে এটা বোরিং লাগে ক্লাসগুলা। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করতেছি যে একটু মজার জিনিসগুলাতে ঢুকবো, পড়াশোনার জিনিসগুলাতে ঢুকবো। আর তোমাদের টপিকগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, একই সাথে সেন্টেন্স কারেকশন। তো সেটাই আমরা আজকে পড়া শুরু করব আজকে থেকে। এটা একটু সময় লাগবে। কেন সময় লাগবে আমি বলতেছি। তো যেটা বলছিলাম যে ইন্টারেস্টিং বিষয়গুলা পড়লে মজা লাগে, শিখতেও মজা লাগে। আচ্ছা, তো এটা কেন সময় লাগবে এখন একটু বলি। কারণ হচ্ছে এই টপিকটা আমরা এমনভাবে পড়বো, বা এই টপিকটার বেসিক গুলো এরকম যে তুমি শুধু এটা পড়লে যে রাইট ফর্ম অফ ভার্বস কভার হবে ব্যাপারটা এরকম না। ওভারঅল ওভারঅল ইংলিশের সবকিছুর জিস্ট, সব কিছুর আহ, কি বলবো, সারমর্ম, সবকিছুর অ্যাপ্লিকেশন বেসিক্যালি এই টপিকটার ভিতর রয়েছে। তুমি ইংলিশের যে কোনো টপিককেই খেয়াল করবা বা যে কোনো গ্রামাটিক্যাল আইটেমকে চিন্তা করো না কেন, সবকিছুর অ্যাপ্লিকেশনই এই টপিকটার ভিতর রয়েছে। দ্যাট মিনস এইটা একটা কম্প্যাক্ট বা কমপ্লিট প্যাকেজ, যেটার থ্রুতে ইংরেজিকে শিখতে পারা, জানতে পারাটা ভালোভাবে যায় আর কি। একই সাথে আহ একটু, হ্যাঁ, মাইকগুলো অফ থাকবে। হ্যাঁ, একই সাথে এইটা পড়লে ওই যে বলছি তোমাদের যে বেসিক টপিক আর একটা আছে সেন্টেন্স কারেকশন, একটু মনোযোগ দিবা সবাই, হ্যাঁ। তোমাদের সেন্টেন্স কারেকশন যেটা আছে ওইটারও অলমোস্ট আমি বলবো 80 to 90% কাভার হয়ে যায়। এখন বলতে পারো কিভাবে এটা সম্ভব। তো বেসিক্যালি যদি খেয়াল করো এটা কি, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আর এটা এটা কি জিনিসটা বলো তো একটু, তোমরা জানো না এটা কি করে, এটাতে কি শিখবো আমরা অ্যাকচুয়ালি? বলো তো একটু আমাকে। প্ল্যাটফর্ম মানে ভারতকে আমরা মানে সেন্টেন্সের সাথে মিলিয়ে সাজাবো। আচ্ছা, এটা ব্যাপারটা কি, রাইট ফর্ম অফ ভার্বস মানে ভার্বের সঠিক ফর্মটা, মানে ভার্বকে সঠিক করে লিখতে পারাটা, এটাই তো। জি। মানে তোমার ভার্বটা নর্মাল দেওয়া থাকবে, সেটাকে সঠিকভাবে তোমাকে লিখতে হবে, মানে ভার্বে ভুল থাকলে সেটা সঠিক করে লিখবা। আর মোস্ট অফ দ্য কেসেস বাক্যে ভুলটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে ভার্বে। তো সেন্টেন্স কারেকশনের ব্যাপারটাই যদি যাই, সেন্টেন্স কারেকশন মানে কি, বাক্য শুদ্ধ করতে হবে, শুদ্ধ করে লিখতে হবে, সেন্টেন্সটা ঠিক করে লিখতে হবে। তো সেখানকার বেসিকটা তো ব্যাপারটা এইটাই দাঁড়ায় যে মোস্ট অফ দ্য কেসেস আমি বলছি যে ভার্বের মধ্যেই ভুল দেওয়া থাকে, তাহলে ভার্বকে সঠিক করে লিখতে হবে সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রেও। তাহলে ভার্বকে সঠিক করে লেখার নিয়মই তো কি, রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়ম। তাহলে ওই যে বলছি, ভার্বে যত প্রকার ভুল থাকবে সেই ধরনের ভুলগুলা তোমার সেন্টেন্স কারেকশনে নতুন করে আর নিয়ম শিখতে হবে না, এগুলাই যথেষ্ট। তোমরা দেখবা সেন্টেন্স কারেকশনে যখন যাবো রাইট ফর্ম অফ ভার্বস এর সব নিয়মই ওখানে আছে, তো ঘুরে ফিরে একই জিনিস আসবে। আর কিছু জিনিস সেন্টেন্স কারেকশনে আলাদা থাকে, অর্থগত দিক থেকে ভুল থাকে, পার্সন রিলেটেড ভুল থাকে, বাক্যের প্যাটার্নে ভুল থাকে, ভয়েস রিলেটেড কিছু ভুল থাকে, তো এর বাকি সবকিছু থাকে, তখন হচ্ছে ওইটা আর কিছু আলাদা নিয়ম আছে, সেগুলো দেখলে সেন্টেন্স কারেকশন হয়ে যায়। তো আমরা এই জন্য এটা এইভাবে পড়বো যেন দুটো টপিকই আমরা খুব সুন্দর মতো ভালোভাবে কাভার করতে পারি। এই জন্য এটা ইম্পর্টেন্ট। এবং তোমাদের বলবো আরেকটা ইম্পর্টেন্সের জায়গা আছে এই টপিকটার, যেটা সেটা হলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যে কোনো কম্পিটিটিভ চাকরির ক্ষেত্রে বলো বা যে কোনো জায়গাতেই, তুমি যদি দেখো ইংলিশের কোশ্চেন গুলা, যেটা গ্রামাটিক্যাল একটা হিসাবে আসছে সেটা রাইট ফর্ম অফ ভার্বস থেকে, অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বস থেকে 3-4টা কোশ্চেন মাস্ট থাকবেই। তাহলে এবার বুঝতেই পারতেছো যে এটার অ্যাকচুয়ালি ইম্পর্টেন্সটা কিরকম এবং কোথায় কোথায় আমরা এটার থেকে বেনিফিটেড হতে পারি। Not only in this course or in this subject of your honors level, but also you will have the advantage of this topic throughout the
লাইফ, তোমার সারা জীবনে তুমি এটার উপকার পাবা এই টপিকটা ভালো করে পড়লে। যে কোনো পরীক্ষাতে তুমি দেখবা এই নিয়ম জানলে, এই নিয়ম পারলে ইজি যে কোনো ইংরেজি কোশ্চেনের গ্রামাটিক্যাল পার্টটা তুমি ইজিলি সলভ করতে পারবে। তাহলে প্রাইমারি কথাবার্তা যতটুকু বললাম মোটামুটি এতটুকুই এটার জন্য। তো এটা একটু ওই জন্য ইম্পর্টেন্সটা বুঝে পড়তে হবে, শুধু খালি পড়ে গেলাম ব্যাপারটা এরকম না, এবং অবশ্যই সবকিছু মাথায় বুঝে বুঝে নিতে হবে। মুখস্থর কোনো অপশন নাই, কোনো কিছুই মুখস্থ না, সব নিয়ম কানুনের মধ্যে থাকবে, সেগুলো বুঝে অর্থ বুঝে করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছি যা যা বলছি? জি। কারণ পড়ার আগে কি পড়বো, কিভাবে পড়বো, কতটুকু কেমনে পড়তে হবে এটা জানাটা ইম্পর্টেন্ট, না হলে এটার ইম্পর্টেন্সটা মাথায় ক্যাচ করে না, বা পড়াটার ওই রকম ডেপথ থাকে না। আর একটা বিষয় আছে এখানে যে আমি প্রথম ক্লাস থেকেই বলে আসতেছি যে যত যাই হোক সব টপিকেই টেন্সটা লাগবে। অন্যান্য টপিকের ক্ষেত্রে কম আর বেশি যেটা হতো ঠিক আছে, বাট এই টপিকের ক্ষেত্রে টেন্স না জানলে তুমি অন্ধ। তুমি কি অন্ধ। মানে তুমি অন্ধ মানুষ যেরকম কিছু দেখে না সামনে, একদম জাস্ট এটাই হবে। টেন্স যদি না পারি এর বাইরে তোমার কোনো অপশনই থাকবে না, তুমি জাস্ট অন্ধ। তুমি টপিকের আগা মাথা কিছুই বুঝবে না। তো ইন দ্যাট সেন্স এইটা বলে রাখলাম, যারা এখনো টেন্স নিয়ে সিরিয়াস হয়নি, টেন্স পারি না, এটা নিজ দায়িত্বে এখন এটা শেষ করো। আমার ক্লাস করানো আছে, এটা দেখে যতটুকু আমাদের দরকার ততটুকু অ্যাটলিস্ট ফাইনাল করো। আচ্ছা, আরেকটা হচ্ছে এটাতে অ্যাডিশনালি আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। কি জানতে হবে? ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ। তোমরা খেয়াল করছো কিনা তোমাদের যে লেকচার শিট গুলো দেওয়া আছে সেখানে কিন্তু ভয়েস চেঞ্জের মানে অ্যাক্টিভ প্যাসিভ বা ভয়েস চেঞ্জ লিখে একটা ফোল্ডার আছে, সেখানে আমাদের নিয়মগুলো করা আছে। আমি একটা ক্লাস আগামী কালকে খুব সম্ভবত এটা নিব, হ্যাঁ। ভয়েস চেঞ্জটা আমাদের যতটুকু দরকার জানা ততটুকু আমি ইলাবোরেট করে দিব, ঠিক আছে, যাতে আমরা এখানে এসে প্রবলেমে না পড়ি। কারণ নিয়ম না জানলে অ্যাকচুয়ালি কিন্তু মুখস্থ করে একটা দুটো পারা যাবে, আর এর বেশি পারা যাবে না। তো ভয়েস চেঞ্জের সবগুলো টেন্সের ক্ষেত্রে কিভাবে কি করা লাগে এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখবো। কারণ দেখবো যদি তুমি এখনই নিয়মগুলো পড়তে যাই দেখবা যে অনেকগুলো নিয়ম চলে আসছে অ্যাক্টিভ প্যাসিভ থেকে। তো এই জায়গাতে আমরা কাজ করব, ভয়েস চেঞ্জটা আমরা পড়ে নিব। আর কেন পড়বো? কারণ রিসেন্ট ইয়ার্স এর যেই কোশ্চেন গুলা সেখানে পর্যালোচনা যদি করো একটু দেখো নিজেরাই, মোস্ট অফ দ্য কেসেস এই যে এই ধরনের কোশ্চেন গুলা, অথবা যে কোনো সেন্টেন্স প্যাটার্ন বা যে কোনো কোশ্চেনই যাও না কেন, হতে পারে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, হতে পারে সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন, অথবা রিঅ্যারেঞ্জ, ডাব্লিউএইচ কোশ্চেন, বিভিন্ন প্যাটার্ন সেন্টেন্সে এখন এই প্যাসিভ সেন্টেন্স দেওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে গেছে। কারণ এটা একটু নলেজেবল বিষয়, একটু জানতে হবে এক্সট্রা ভাবে, ভয়েসটাকে বুঝতে হবে। তো এই জন্য এটাকে প্যাসিভ আকারে রিপ্রেজেন্ট করে সেন্টেন্স গুলো দেওয়ার প্রবণতাটা অনেকটা এখন বেশি। তো এই জন্যই আমরা এই জিনিসটাও খুব সুন্দর করে আয়ত্ত করে এইখানকার যে নিয়মগুলো এটার জন্য প্রযোজ্য সেগুলো ইনশিওর করার চেষ্টা করব। তাহলে আমি প্রথম ক্লাসেই বলছিলাম যে কিছু অ্যাডিশনাল জিনিস আমাদের পড়তে হবে বেসিক জিনিসগুলো ক্লিয়ার করার জন্য। তো এই যে আস্তে আস্তে এরকম ধাপে ধাপে এই জিনিসগুলো খেয়াল করে পড়তে হবে। আর নাই এটাই আর কি, ভয়েস চেঞ্জ এবং টেন্সটা পড়া লাগে আর কি। তো পড়াই যাচ্ছি, ঠিক আছে। দেখো রাইট ফর্ম অফ ভার্ব শিখবো কি করে? রাইট ফর্ম অফ ভার্ব শিখবো জাস্ট হচ্ছে নিয়ম ধরে ধরে সেন্টেন্সের সাথে মিলিয়ে মিলিয়ে। তার আগে বলি ভার্ব কি জিনিস সবাই জানি তো নাকি? জি স্যার। জি স্যার। বলো কি কি জানো? ভার্ব সম্পর্কে? হুম। ভার্ব তো একটা ক্রিয়া। স্যার, আর কোনো কিছু করা, খাওয়া, যাওয়া, এগুলো মানে স্যার এক কথায় কর্মকে বোঝায়। হ্যাঁ মানে কাজ করা, তাই না? কোনো কাজের কাজের নামই হচ্ছে ভার্ব, কাজ করাকেই ভার্ব বলে। আচ্ছা, এখন এইটা যে কোনো বাক্যে, যে কোনো ইংরেজি বাংলা যে কোনো বাক্যে ভার্ব ছাড়া বাক্যটা হয় না, তাই না? জি। তুমি সাবজেক্ট ছাড়া বাক্য করতে পারো, যেমন স্ট্যান্ড আপ, দাঁড়াও, এটাতে ভার্ব আছে এবং একটা প্রিপোজিশন আছে। এখানে কি সাবজেক্ট আছে? সাবজেক্ট আছে, উজ্জ্ব আছে, মানে ইউ স্ট্যান্ড আপ, ডাইরেক্ট স্ট্যান্ড আপ বললেই হয়ে যায়। বাট ইউ আপ বাক্য হবে?
না। না স্যার। দ্যাট মিন্স ভার্ব ছাড়া বাক্য হবে না। এটা থেকে বোঝা যাচ্ছে ভার্ব না হলে বাক্য হয় না, মানে যে কোনো বাক্যই হোক না কেন সেখানে ভার্ব আছে। আচ্ছা, এখন আমরা এই ভার্বটাকে কিভাবে কোন কোন নিয়মে কোন কোন জায়গায় কি নিয়মে সঠিক ভুল কি হিসাবে জানা লাগে সেগুলোই দেখবো। তো প্রথম যে নিয়মটা, 1 নাম্বারের যে নিয়মটা, এটা আমরা সবাই জানি, তাই না? এটা জানি না এমন কেউ নাই। যে হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে দেখো কন্ডিশন কত, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, দ্যাট মিন্স টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, তাই না? জি জি। স্যার। জি এটা স্যার। আমরা সবাই জানি। তবে এখানে কিছু ছোটখাটো মিস্টেক হয় অনেক সময় মনের ভুলেই, যে আমরা যখন এই ধরনের সেন্টেন্সের নেগেটিভ ফর্মে চলে যাই, যেমন নেগেটিভ করলে আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ করার সময় কি হয়, স্ট্রাকচারটা কি দেখি একজন বলি তো। স্যার সাবজেক্ট বুঝলাম প্লাস না। এই ভার্বের versus সাথে subject. প্লাস Do not verb হ্যাঁ, টেনশন। সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্বের বেস না। ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এখন এখানে যেমন এখানে যেটা আছে শি রাইট আ লেটার, এটা হবে শি রাইটস এ লেটার। এখানে যদি নট দিয়ে দিত, নট রাইট, ব্র্যাকেটের মধ্যে নট রাইট দিয়ে দিল, দ্যাট মিনস এখানে বলতেছে নেগেটিভ আকারে করো, নেগেটিভ আকারে তুমি হচ্ছে সেন্টেন্সটাকে চেঞ্জ করো। বুঝাইতে পারছি? জি। তো তখন সেক্ষেত্রে কি হতো, শি ডাজ নট, তাই না? Does not writes a letter. এইটাই ভুল বলতেছে, এই যে তুমি ডাজ নট করছো আবার বলতেছো রাইটস। আমি বললাম না যে ওই এটা অনেক সময় ভুল। স্যার এস হবে না লাস্টে। হবে না। জি, জি। হ্যাঁ, এটাই আমি বলার জন্য, এর জন্যই তোমাদের থেকে কোশ্চেন নিচ্ছি। যে হচ্ছে আমরা ওখানে ডাজ নট বসাই আবার রাইট মেইন ভার্বের সাথে এস বা ইএস ও রাখি, এইটা ওই মনের অজান্তেই ভুল করে ফেলি। তো এটা করার, ডাজ নট বসে গেলে একটু মাইক গুলো অফ রাখো, আর যেন মাইক অন। ডাজ নট বসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তখন। এই শেখ, তোমার মাইক অফ করো। না, ডাজ নট থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এটা তো আছেই, প্রেজেন্ট টেন্সের তো প্রেজেন্ট ফর্মই হবে, দ্যাটস ডিফারেন্ট কেস, ঠিক আছে? বাট ডাজ নট হয়ে গেলে ওই ডু এর সাথে ইএস যোগ হয়ে তো ডাজ হয় নাকি? জি তাহলে স্যার। ইএস আগেই যোগ হয়ে গেছে, তখন আর মেইন ভার্বের সাথে এস দেওয়া যাবে না। যেমন এখানে যদি নেগেটিভ আসতো, শি ডাজ নট রাইট আ লেটার, হ্যাঁ জি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এটা একটু বলে রাখলাম, যদিও সহজ জিনিস অনেক সময় এই যে মিস্টেক হয়ে যায়। একই সাথে বলতে হয় যে তোমাদের যখন পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হবে, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা জানি, Not write wrote a letter. আবার ভুল করছো, ওই যে ডিড নট দিলে তো আর রাইট থাকবে না, রোড থাকবে না, হয়ে যাবে কি Wrote. রাইট হবে। শি রোট এ লেটার, এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ করার সময় আমরা কি আনি অক্সিলারি ভার্ব, যে টেন্স পরে নাই, যে এই যে ভুলগুলো বলতেছে সে টেন্স পরে নাই, তাহলে ডিড নট নিয়ে আসি নেগেটিভ করার সময়। তো যখন ডিড নট নিয়ে আসবো, তো এখানে তো পাস্টে যে ডু এর পাস্ট ফর্মই তো ডিড, সেটা পাস্ট করে দিছে অলরেডি, তখন এরপরে যখন ভার্ব বসাবো তখন সেটা ভার্বের বি ওয়ান প্রেজেন্ট ফর্ম বসবে। বুঝাইতে পারছি? জি। জি স্যার। তাহলে শি ডিড নট রাইট এ লেটার, বড় হয়ে খেয়াল রাখতে হবে এগুলো। এই যে জিনিসগুলো সহজ হলেও অনেক সময় অনেকে ভুল করি। ওকে, ফার্স্ট নিয়মটা আমরা শিখলাম। সেকেন্ডটাতে যাব। সেকেন্ডটাই দেখো কি বলছে। আমি টেন্স পড়ানোর সময় বলেছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্সের যে একটা কন্ডিশন আছে, আগে পরের কাজের একটা ফাংশন আছে, মনে আছে কিনা তোমাদের? টেন্স পড়ানোর সময় বলছিলাম। তো তখন বলছিলাম যে এটা আমরা যখন পড়ার দরকার তখন যে পড়বো, মনে আছে কারো? জি স্যার, বলছিলেন অনেক কিছু, যে সময় হলে যেখানে প্রয়োজন সেখানে আর কি করবেন। তো এখন ওইটাই যে দুটি কাজের মধ্যে যখন আগে পিছে কাজ বুঝাবে, আমরা ছোটবেলায় এক সহজ উদাহরণ করতাম, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল অথবা ডাক্তার আসার পর রোগী মারা গেল। তো এইটা আমরা তখন শিখতাম আর কি।
তো যেটাই হোক এখন ওইটাই আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে শিখছি, কারণ অ্যাকচুয়ালি টেন্সের ফরমেশন এটা না, এটা বাক্যের একটা প্যাটার্ন। এটা রাইট ফর্ম অফ ভার্বস এই পড়ানো যুক্তিযুক্ত বেশি। আচ্ছা, এখন এটা নিয়মটা কি? এই নিয়মটা সহজে মনে রাখার জন্য আমি একটা টেকনিক বলি, সেটা একটু দেখো। কি লিখলাম বলো তো? Before, after. বিফোর লিখছি 2 বার। বিফোর, বিফোর, আফটার। After. After. আচ্ছা, এটার মানেটা কি এটা আমি একটু বুঝাই আগে। বিফোর, বিফোর, আর হচ্ছে আফটার, আফটার। মনে রাখতে হবে, বাক্যে যদি বিফোর আসে, বাক্যে যদি বিফোর থাকে, বিফোরের বাংলা কি বলো তো? পূর্বে। পূর্বে। আগে বা পূর্বে। তাহলে বাক্যে যদি বিফোর থাকে তাহলে বিফোরে হবে পাস্ট পারফেক্ট। বিফোরে মানে পূর্বে হবে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডিফিনিট। বিফোর আফটার দ্বারা বেসিক্যালি দুইটা বাক্য যুক্ত থাকে। আমি একটু প্রথম থেকে ভালো করে বুঝি। বিফোর আফটার দ্বারা কি থাকে? দুটো বাক্য আলাদাভাবে যুক্ত থাকে, দুটো বাক্যাংশ আর কি। তো বিফোর যখন বাক্যে দেখবা, তখন বিফোরের আগের অংশ মানে বিফোরেরটা মানে পূর্বেরটা হবে পাস্ট পারফেক্ট। তার মানে বিফোর, বিফোর, বিফোর থাকলে বিফোরেরটা পাস্ট পারফেক্ট। আর আফটার, আফটার বলতে বোঝাচ্ছি আফটার থাকলে আফটারেরটা পাস্ট পারফেক্ট। আমার কথা কি বুঝতে পারছো? না স্যার, বুঝিনি, আরেকবার স্যার আরেকটু বুঝাই বলেন। সেটা বলবো, বাট এইটুক বুঝছো নাকি যে বিফোর থাকলে বিফোরে পাস্ট পারফেক্ট করবো, এইটুক তো বুঝছো। এখন কোথায় কি করবো সেটা পরে বলতেছি আর কি। আচ্ছা, তো এখন একটা সেন্টেন্সে যাই, দেখো। উই রিচ আওয়ার স্কুল বিফোর দ্য বল র্যাং। খেয়াল করো, বাক্যে কি আছে? Before. আচ্ছা, Before. before। তাহলে আমি কি বলছি? বিফোর থাকলে বিফোরেরটা কি হবে? Past perfect. Past. পাস্ট পারফেক্ট। তাহলে এখানে উই রিচ আওয়ার স্কুল, তাহলে এটাকে কি করব? Past perfect tense করতে হবে। পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 নাকি? জি স্যার। জি স্যার। তাহলে দেখো, উই হ্যাড রিচড আওয়ার স্কুল বিফোর দ্য বল র্যাং, এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটের হিসাবটা পরে যাচ্ছে। তাহলে আগে যেটা বলছি এটা মিলছে, যে বিফোর থাকলে বিফোরেরটা পাস্ট পারফেক্ট করব, বিফোরের আগে যেটা সেটাকে পাস্ট পারফেক্ট করব, পরেরটা পাস্ট ইনডিফিনিট। সহজ হিসাব। তাহলে আফটার থাকলে কি বলছি? আফটারেরটা পাস্ট পারফেক্ট, আফটারের আগেরটা কি? পাস্ট ইনডিফিনিট। Past indefinite. মানে দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, এটাও বিফোরের। এই যে আফটারেরটা 3 নম্বরে, হ্যাঁ, এই যে আফটারটা এখানে দেখো। দে অ্যারাইভড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লিভ, কি আছে বাক্যে? After. After আছে। তাহলে আফটারেরটা কি হবে? Past Perfect. indefinite হবে স্যার। আফটারের, আফটার থাকলে আফটারেরটা পাস্ট। After এ হবে। কি বললাম? এই যে বিফোর, বিফোর মানে বিফোর থাকলে বিফোরেরটা পাস্ট পারফেক্ট, আফটার থাকলে আফটারেরটা পাস্ট পারফেক্ট মানে পরেরটা পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? জি স্যার। বাক্যে যদি বিফোর থাকে তাহলে বিফোরেরটা মানে পূর্বেরটা মানে প্রথমটা, বিফোরের আগের সেন্টেন্সটা এই যেটা। আর আফটার, আফটার মানে আফটার যদি বাক্যে দেখো তাহলে পরেরটা মানে আফটারেরটা পরেরটা পাস্ট পারফেক্ট। তাহলে দেখো, প্রথমটা পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, দে অ্যারাইভড দ্য স্টেশন, পাস্ট ইনডিফিনিট, আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। কথা কি বুঝাইতে পারলাম? জি স্যার। তাহলে বিফোর, বিফোর, আফটার, আফটার, এটা মনে রাখলে কি সহজ হবে না? জি স্যার। কেন সহজ হবে আমি বলি। এই যে এরকম অসংখ্য নিয়ম আসবে, অসংখ্য নিয়ম। কিরকম অসংখ্য নিয়ম? যে আগে এটা হইলে পরে এটা হবে, আগে এই টেন্স হলে পরে এই টেন্স হবে, আর এই শব্দ থাকলে আগে এই টেন্স থাকলে ওই টেন্স হবে, এরকম অহরহ নিয়ম আসবে। তো এখন পরীক্ষার হলে যে কি হয় জানো?
এই এতগুলা আগে পরে শিখতে শিখতে পরীক্ষার হলে যেটা আসে ওটার আর মনে থাকে না যে এটা আগেরটা, এটা হইলে পরেরটা কি যেন হয়, এই কনফিউশন লেগে যায়। আলটিমেটলি কি হয়, ভুল হয়। হ্যাঁ, মনে পড়ে যে না আগেরটা মনে হয় পাস্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট পারফেক্ট, কিন্তু ওইটাও আসলে আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। তো আমরা দেখবো এরকম অনেক নিয়ম আছে, তো যার কারণে এলোমেলো হয়ে যায়। আর এলোমেলো না হওয়ার জন্য প্রত্যেকটাতে আমরা কিছু এই যেরকম প্যাটার্ন ফলো করে পড়বো, মানে বাক্য দেখেই যেন মনে পড়ে যে এটা তো এরকম ভাবে পড়ছি। যেমন বিফোর আফটার দেখলে এটা মনে পড়ে যাবে না? জি স্যার। এটাই আর কি। আবার এখানে আরেকটা বিষয় আছে, বিফোর দেখলেই আবার বা আফটার দেখলেই আবার মাথা নষ্ট করে ফেলো না। যদি এটা বাক্যের মাঝখানে বসে তখন এই কন্ডিশন। যদি এটা বাক্যের মাঝখানে বাক্যের বসে মাঝে বসে। দুইটা বাক্যকে সংযুক্ত করে, দুইটা বাক্য অংশকে সংযুক্ত করছে না এখনো, দেখো দে অ্যারাইভ দ্য স্টেশন, দ্য ট্রেন লিভ, দুইটা বাক্য, দুইটা বাক্যকে কি করছে, সংযুক্ত করছে। তো তখন এই নিয়ম আছে। আবার বিফোর আর আফটার এইগুলো কিন্তু বাক্যের প্রথমেও বসে, তখন সেক্ষেত্রে নিয়মটা ভিন্ন আছে, সেটা পরে পড়বো। তো বাক্যের প্রথমে বসলে সেটা তো দেখেই বুঝবা নাকি, যে কোনটা বাক্যের প্রথমে আর কোনটা বাক্যের মাঝখানে, তো দেখলেই বোঝা যাচ্ছে। ওইটাও আসবে পরে, নিয়ম আসবে, সমস্যা নেই। তাহলে এইটা বুঝছি বিফোর আফটার থাকলে কিভাবে করব, দুইটা সেন্টেন্স যুক্ত থাকলে। জি স্যার, বুঝতে পারছি। এখানে জি আরেকটা স্যার। ইনফরমেশন জানতে হবে যে শুধুমাত্র যে এইটা আহ পরেরটাকেই চেঞ্জ করতে বলবে বা আগেরটাকেই চেঞ্জ করতে বলবে, ব্যাপারটা কিন্তু এটা না। যে কোনো পাশেরটাই চেঞ্জ করতে বলতে পারে। যেমন এখানে কি দিতে পারে জানো, উই হ্যাড রিচড আওয়ার স্কুল বিফোর দ্য বেল রিং দিয়ে দিল, তাহলে রিং কে চেঞ্জ করতে বলছে, তাহলে নিয়ম অনুযায়ী বিফোর আছে, বিফোরের আগেরটা দেখো পাস্ট পারফেক্ট দিয়ে দিছে, তো পরেরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা ওই জন্য পাস্ট ইনডিফিনিটে করে দিবা। দ্যাট মিনস কাউন্টার দুটোই হতে পারে, যে কোনো পাশেরটাই কিন্তু চেঞ্জ করতে বলতে পারে, সঠিক করে লিখতে বলতে পারে, অথবা দুটাতেও ভুল অনেক সময় দেয়। তবে মোস্ট অফ দ্য কেসেস এখন পর্যন্ত তোমাদের এক সেন্টেন্সে দুই ভুল এটা দেয় নাই, তো আশা করা যায় যে কোনো এক পাশেই দিবে। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, এরপরে যাই তাহলে। 4, 5, 6 তিনটা নিয়ম খেয়াল করব, তিনটা একই টাইপের জিনিস, এই জন্য একসাথে করা। তিনটা ফ্রেজ, কানেক্টেড ফ্রেজ এগুলা। নো সোনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। কি জিনিস এগুলো আমি পরে বলতেছি, আগে এটুকু বুঝো যে প্রথম কথা হচ্ছে নো সোনার হ্যাড যেখানে থাকে বাক্যের মাঝখানে সেখানে দেন বসে। বাক্যের প্রথমে যদি স্কার্সলি হ্যাড থাকে বাক্যের মাঝখানে হোয়েন বসবে, আর হার্ডলি হ্যাড থাকলেও হোয়েন বসবে। এটা আগে প্রথম জানার বিষয়। দ্বিতীয় জানার বিষয় কি, দ্বিতীয় জানার বিষয় হচ্ছে এই যে নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড যুক্ত যখন বাক্য দেখবো আমরা, এটার নিয়ম হচ্ছে এই যে নো সোনার হ্যাড এর সাথে যেই যুক্ত বাক্যটা থাকে, মানে দেন এর আগে যেটা থাকে, কি বলছি, দেন এর আগে যেটা থাকে, খেয়াল করবা, সেটাকে আমরা পাস্ট পারফেক্টের ফরমেশনে করব। কি ফরমেশনে? পাস্ট পাস্ট পারফেক্ট। পারফেক্ট। আর দেন এর পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিটে। এটা মনে রাখার আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে প্রথমটা পাস্ট পারফেক্ট হবে না পাস্ট ইনডিফিনিট হবে না কি হবে যদি প্যাচ লেগে যায়। তো মনে রাখার সহজ উপায় হচ্ছে, দেখো এইগুলার সবগুলোর সাথে কি আছে, হ্যাড আছে। হ্যাড আছে। তো হ্যাড কোন টেন্সের অক্সিলারি ভার্ব? হ্যাড আছে, এটা তো পাস্ট টেন্স। পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। তাহলে বোঝাই গেছে যে এখানে নো সাপোর্ট হ্যাড, তারপরে যদি ভার্বকে চেঞ্জ করতে বলে তাহলে হ্যাড এর পরে ভার্ব আসলে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল যোগ করতে হবে, ইডি যোগ হোক বা যে কোনো ভাবে পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে এটা হ্যাড আছে যেহেতু এই জন্য বোঝাটা সহজ, তাহলে এই পাশের অংশটা পাস্ট পারফেক্ট হবে, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে দেখো, নো সোনার হ্যাড দ্য বেল রিং দেন দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম।
আচ্ছা, এই নো সোনার হ্যাড মানে কি? নো সোনার হ্যাড মানে যেই মাত্র বা মাত্রই, বুঝতে পারছি? জি স্যার। মাত্রই মানে এটার বাংলা কি? নো সোনার হ্যাড দ্য বেল রিং দেন দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম। মানে বেল বাজা মাত্রই টিচার ক্লাসে প্রবেশ করলো, বাংলাটা হয় এরকম। ঠিক আছে, তাহলে আসো নিয়ম কি শিখছি। নো সোনার হ্যাড দ্য বেল রিং দেন, তাহলে দেন এর আগের অংশ কি? দ্য বেল পাস্ট রিং। পারফেক্ট হবে স্যার। এটা পাস্ট পারফেক্ট, দ্যাট মিন্স নো সোনার হ্যাড দ্য বেল রিং র্যাং, ব্যাং। রাং আর ইউ এন জি, তাই না? পাস্ট পারফেক্ট হয় রাং। র্যাং হচ্ছে পাস্ট ইনডিফিনিট, রাং হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে নো সোনার হ্যাড দ্য বেল রাং দেন দ্য টিচার, পরেরটা কি হবে বলছি? স্যার পাস্ট ইনডিফিনাইট। Past indefinite. তাহলে পাস্ট ইনডিফিনিট, দেন দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। দেখো বুঝতে পারি কিনা। জি স্যার। Scarcely had he arrived at the bus stand when the bus leave. যে scarcely had আসছে তার সাথে কি হবে? এই যে when the bus leave, তাহলে scarcely had he, এটা কারেকশনেও নিয়ম আছে, কেননা ওই যে তোমার নো সোনার হ্যাড এর সাথে when দিয়ে দেয় অনেক সময়, আবার scarcely had এর সাথে দেন দিয়ে দিবে। আমার কথা কি বুঝতে পারতেছো? এই জন্য কোনটার সাথে দেন কোনটার সাথে হোয়েন এটা মনে রাখবা। নো সোনার হ্যাড ডট ডট দেন স্কার্সলি হ্যাড হোয়েন, ওকে? অথবা আরেকটা যেটা এই তিনটা had নিয়ম when, কি একই স্যার? একই একই। তাহলে দেখো স্কার্সলি হ্যাড হি অ্যারাইভ এট দ্য বাস স্ট্যান্ড হোয়েন দ্য বাস লিভ, তাহলে হোয়েন এর আগের অংশ কি হবে? পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট। তাহলে স্কার্সলি হ্যাড তো আছেই, হি তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল করে দাও, হি অ্যারাইভ Arrive at the bus stand when the bus left. ফার্স্ট ইনডিফিনিট পরেরটা, এই বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। স্যার ঠিক আছে, এবার আসো 7 নম্বরে। 7 নম্বরের নিয়ম হচ্ছে সিন্স দ্বারা যুক্ত বাক্য। সিন্স দ্বারা যদি দুটো বাক্য যুক্ত থাকে, সিন্স কিন্তু বাক্যে অনেক জায়গায় বসতে পারে, সেটা ভিন্ন বিষয়। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তাই না? আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরকম দেখে থাকি সিন্স ফর বসে। বাট সিন্স দ্বারা অনেক সময়, বা সিন্সের আরেকটা ইউজ কেস হচ্ছে এইটা দুটো বাক্য অংশকে যুক্ত করতে পারে। কি করতে পারে? দুটো বাক্যাংশকে যুক্ত করতে পারে। তাহলে যখন দেখবো সিন্স দুইটা বাক্যাংশকে যুক্ত করতেছে এরকম সিনারিও, তখন নিয়ম হচ্ছে, খেয়াল কর, দুটা কন্ডিশন। তখন নিয়ম হচ্ছে এই যে সিন্স তো মাঝখানে বসবে, দুই পাশে দুটা বাক্য থাকবে, এটাই স্বাভাবিক। এখন সিন্সের আগের অংশ যদি, খেয়াল করো, সিন্সের পূর্ববর্তী বাক্যাংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, কি বলছি? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। আগের অংশ, টেন্সের আগের বাক্যাংশ যদি এই দুটো টেন্স হয়, তাহলে পরের টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট প্রথমটা হইলে পরেরটা হবে কি? Past indefinite. পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এটার একটা কাউন্টার নিয়ম হচ্ছে যদি প্রথমটা পাস্ট ইনডিফিনিট হয় সিন্সের আগেরটা, তাহলে পরেরটা হবে, বলো তো কি হবে? প্রেডিক্ট করতে পারো কিনা? স্যার পাস্ট পারফেক্ট হবে। গুড, পাস্ট পারফেক্ট। বুঝছি সবাই? দুটা উদাহরণ। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি গিভ আপ, তাহলে সিন্স যুক্ত, স্যার এইটুকু বুঝতে পারি না, এইটুকু যদি আবার একটু বলতেন। বলতেছি উদাহরণ থেকে বললি, দেখো বুঝে যাবে। তাহলে সিন্স দ্বারা দুটো বাক্য যুক্ত হয়েছে, প্রথমটা কি? ইট ইজ মেনি ইয়ার্স, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সিন্সের পরের বাক্যটা কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আরে যন্ত্রণা, আর ফার্স্ট ইনডিফিনিট।
Past indefinite. Past indefinite. তাইলে it is many years since he give এর past form কি gave Gave. he gave up smoking Gave up smoke. আমি বুঝছি নাকি স্যার পুরোটাই বলেন স্যার বুঝতে পারতেছি। কোন জায়গায় বুঝো নাই আমি একটা কথা বলি লাইন বলি দেখো এটা বুঝো কিনা যে সিন্স দ্বারা দুটো বাক্যাংশ যুক্ত হয় সিন্সটা বাক্যের মাঝখানে বসে বসে দুটো বাক্যাংশকে যুক্ত করে এরকম বাক্যে সিন্সের পূর্ববর্তী সেন্টেন্সটা বাক্যাংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় দুটা কথা বলছি প্রেজেন্ট ইনডিফিনিটও হইতে পারে প্রথমটা প্রেজেন্ট পারফেক্টও হইতে পারে প্রথমটা তো প্রথমটা যে কোনো একটাই হোক না কেন সমস্যা নেই পরেরটা অলওয়েজ কি হবে পাস্ট Past ইনডিফিনিট। Past Past indefinite. indefinite. আরেকটা নিয়ম বলছি যে প্রথমটা যদি আবার পাস্ট ইনডিফিনিট হয়ে যায় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট তাহলে Past কি perfect. ক্রমান্বয়ে যাও ক্রমান্বয়ে যদি প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয় পরেরটা পাস্ট ইনডিফিনিট আবার পাস্টে যদি টাইনা আগে লাগাই দাও যে প্রথমটাই পাস্ট ইনডিফিনিট তাহলে পরেরটা আবার করতে হবে কি পাস্ট Past perfect. পারফেক্ট এবার কি ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার হইলে বলো দেখি ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি গেভ আপ স্মোকিং এটা তো ফার্স্ট কন্ডিশনে দেখলাম যে প্রথমে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে ইট ইজ মেনি ইয়ার্স এটাকে প্রেজেন্ট পারফেক্ট করো দেখি কে পারে প্রেজেন্ট পারফেক্ট। কি খবর রে এতক্ষণ It লাগে is- এই হলো টেন্সের অবস্থা It has It had many years. have meant it have meant ইতিহাত ভাবে অবশ্য থার It has এই রে বেটারা শোন শোন এমনি ধরছে ঘুম many year past ঘুমের মধ্যে perfect. তোরা যদি একজন কইতেছে কি ইট হ্যাজ মেনি ইয়ার্স আরে বাবা হ্যাজ লাগাইছিস ঠিক আছে তো ভার্ব কই বাক্যে টেন্সের এইরকম অবস্থা হাই হাই রে সারা দিন পড়ায়া সারাক্ষণ পড়ায়া পয়লা সবক দিলাম যে টেন্স না জানলে কিন্তু অন্ধ হয়ে যাবি এই অবস্থা চলতেই আছে তো বিপদ ইট ইজ মেনি ইয়ার্স এই ধরনের সেন্টেন্স করাইছি না হি ইজ হ্যাপি মনে আছে বারবার বলছি যে এগুলো লিখে 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 একটা টেন্স লিখে একটা সেন্টেন্স লিখে 12টা টেন্সে কনভার্ট করবি বলছি না এগুলা জি স্যার। মুশকিল তাহলে এটা এই ধরনের এগুলো না জানলে মুশকিল যেমনি আমি বলছি চোখ চোখ বন্ধ করে স্ট্রাকচার মনে করবে আগে তারপরে ওই অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী ফেলতে থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট বসাও ইট অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ তো ইটের সাথে কি হ্যাজ তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তো মূল ভার্ব কি ইজ Was. কোন ভার্বের অংশ বি ভার্বের অংশ তো বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি বিন ইট হ্যাজ বিন তারপরে অবজেক্ট যা আছে তাই ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স নাকি কঠিন ছিল খেয়াল করতে হবে এগুলা তাহলে ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স কি হবে পরেরটাও পাস্ট ইনডিফিনিট হবে যেহেতু প্রথমটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট তাহলে হি গেভ আপ স্মোকিং এই যে পরেরটা দেখো যদি এটা বলতাম 5 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হি লিভ দ্য হাউস এটা পারতো তাই না 5 ইয়ার্স এই যে হ্যাভ আছে পাস্ট আছে পাস্ট তাহলে প্রেজেন্ট পারফেক্ট নাকি জি প্রেজেন্ট স্যার হবে পাস্ট ইনডিফিনিট হি লেফট এটা লিভ হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট ফর্মে লেফট ওই যে ওটার পরে যেটা বললাম এটা 8 নম্বরে দিছি আর কি যে প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট হয় যেমন এখানে কি মেনি ইয়ার্স পাস্ট মেনি ইয়ার্স এর পরে পাস্ট কোন টেন্স ফার্স্ট ইনডিফিনিট Past tense. পাস্ট তাহলে পরেরটা কি হবে ফার্স্ট পারফেক্ট Past perfect. পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস v3 মিটের v3 মেট MET একটা টি উঠেছে সিন্স আই হ্যাড মেট হিম লাস্ট ক্লিয়ার কি না জি স্যার এই সবাই কই দুই একজন কোশ্চেনের অ্যান্সার করলে হবে না পরবর্তীতে তোমরা তো কিছুই বুঝবা না যে বুঝি নেই পারিনি সবাই কোশ্চেনের অ্যান্সার দিবা সবাই মাইক অন করে কথা বলবা কোঅপারেটিভ ভাবে ক্লাস না নিলেই যে ঘুম ধরছে আমার
নাম্বার 9-এ যাই। 9-এ গেলেও তো লাভ নাই। এটা কোন কি চলে আসছে দেখছো? প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। এইটা ভয়েসের ক্লাস আগে কালকে লই, এরপরে পড়াবো। 9 নাম্বার মনে করাই দিও, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, 10-এ যাই দেখি, ঠিক আছে? 10-এ যাই দেখি, 10-এ কি যাবে? হ্যাঁ, যাবে। 10 সমস্যা হবে না। ঠিক আছে, দেখো খুবই ইম্পর্টেন্ট বিষয় এগুলা, এবং প্রত্যেকটার আলাদা আলাদা একটা ইন্ডিকেশন আছে। খালি একটা পড়বো সব পেরিয়ে যাবো, ব্যাপারটা কিন্তু এরকম না। দেখছো না প্রত্যেকটার সাথে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি। আচ্ছা, এটার 10 নম্বর পড়ানোর পরে ওটা আমি একটু বলে দিব, ঠিক আছে? যে অনেক জায়গাতে আমরা কিরকম ভাবে অ্যাকচুয়ালি বিপদে পড়ি সেটা বলে দিব আর কি। 10 নম্বরটা পড়লে সেটা বুঝতে পারবে আর কি। সিম্পল সেন্টেন্স। আচ্ছা, সিম্পল সেন্টেন্স কি জিনিস এটা? আচ্ছা, খুব একটা জানার প্রয়োজন নাই, তারপরে আমি জাস্ট একটু বলি। সেন্টেন্স গঠনগত স্ট্রাকচারের দিক থেকে 3 ধরনের: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ঠিক আছে, তো ওগুলোর হিউজ পড়াশোনা আছে, ওগুলো পরে জাস্ট একটু বুঝে রাখো। সিম্পল সেন্টেন্স মানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, ঠিক আছে? একটা সিঙ্গেল সেন্টেন্স, এটাই। এরকম, এখানে কোনো ঝামেলা নাই, সেই উল্টাপাল্টা কিছু নাই। তো নর্মাল সিম্পল একটা সেন্টেন্স, খেয়াল করো, এই ধরনের সিম্পল সেন্টেন্সে যদি দুটা ভার্ব থাকে। সিম্পল সেন্টেন্স মানে বোঝায় সাবজেক্ট একটা। সাবজেক্ট কয়টা? একটা। একটা। এখন এই একটা সাবজেক্ট থাকে কিন্তু ভার্ব আছে কয়টা? দুইটা। দুইটা। এই ধরনের সেন্টেন্সে খেয়াল করতে হবে যে প্রথম ভার্বটা, দেখো যেভাবেই থাকুক, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অথবা টু যোগ করে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। দুটা কন্ডিশন। প্রথম ব্যাপারটা কি, যে বললাম একটা সিম্পল সেন্টেন্স মানে সাবজেক্ট একটা, সেই ধরনের সেন্টেন্সে ভার্ব দুইটা। এটা হলো চিনলা যে না এই ধরনের সেন্টেন্স এখন তো ভার্ব দুইটা, সাবজেক্ট একটা। তাহলে ভার্ব দুইটা থাকলে হয় সেকেন্ড ভার্বটার সাথে আইএনজি যোগ হবে, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম, মানে সেকেন্ড ভার্বটার আগে টু বসে ভার্বের বেস ফর্ম বসবে। যে কোনোটাই হইতে পারে। এখন কোনটা কখন হবে এটা আগে বলি। যদি যদি কোনো উদ্দেশ্য বোঝায় বাক্যে, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর যদি উদ্দেশ্য না বোঝায়, তাহলে ভার্বের সাথে আইএনজি। কঠিন হওয়ার কিছু নাই, কঠিন ভাবার কিছু নাই, আমি উদাহরণ দিয়েও বুঝাচ্ছি, দেখো তাহলে বুঝে যাবা। হি স দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, তাহলে সাবজেক্ট হি নাকি? জি স্যার। তারপরে এখানে ভার্ব স। তারপর এ, প্লেটার একটা ভার্ব। হ্যাঁ, তাহলে এখানে একটা প্লেইং হবে স্যার, প্লের সাথে আইএনজি যুক্ত হবে। হ্যাঁ এটাই তাহলে প্লের সাথে আইএনজি যোগ করে দিলাম। এটা হলো একটা কন্ডিশন। এখন কন্ডিশনটা কি ছিল? যে কোনো উদ্দেশ্য যদি না বোঝায়, যেমন এটা বাংলা আগে করতে হবে, এই জন্য যে হি স দা বয় প্লেইং ইন দ্য ফিল্ড, মানে সে বালকটাকে মাঠে খেলতে দেখেছিল নাকি? এখন জি স্যার। ওই বালকটা কি কারণে খেলতেছিল, ওই বালকের কি উদ্দেশ্যে খেলার কারণ ছিল, বা খেলতেছে কি উদ্দেশ্যে, এটা কোনো যে কিছু এখান থেকে বোঝা যাচ্ছে? না না স্যার। স্যার। না। তাহলে এই জন্য উদ্দেশ্য যদি না বুঝায়, জাস্ট খালি দেখছে, করতে গেছে, এটা করতেছে ওটা করতেছে, যে যখন এরকম হয়, বা আমি শুনছিলাম সে এই কাজ করছে, কেন করছে সেই উদ্দেশ্য বলা নাই যখন, তখন এটার সাথে আইএনজি যোগ হবে। বাট 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 যদি তুমি এই সেন্টেন্সটাতে টাইপটা এমন দেখো যে এখানে কোনো একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, যেমন আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, এই যে রিড নিউজ পেপার, তাহলে দেখো এটার বাংলা করো যে আমি লাইব্রেরিতে গিয়েছিলাম নিউজ পেপার পড়ার জন্য। তাহলে কেন গেছিলে, উদ্দেশ্য বোঝা যাচ্ছে? জি জি স্যার, স্যার। পড়ার জন্য গেছিল। তাহলে উদ্দেশ্য আসতেছে এই সেন্টেন্সটাতে। তেমনি ভাবে হি রিপেয়ার্ড দ্য বোট সেল ইট, সে বোট নৌকাটা ঠিক করেছিল কিসের জন্য? বিক্রি করার জন্য। তাহলে একটা উদ্দেশ্য আছে না? জি স্যার। জি স্যার। তাহলে যদি এরকম উদ্দেশ্য বুঝায়, এবং ওই ধরনের সিম্পল সেন্টেন্স, দেখো এখানে দুইটা ভার্ব আছে, এখানে ওয়েন্ট, পেয়ার্ড, আবার সেল, আবার এখানে রিড, দুইটা ভার্বই ছিল। বাট এখানে যখন উদ্দেশ্য বোঝাবে, তখন সেইটার নিয়ম হচ্ছে টু প্লাস V1,
মানে টু রিড, টু সেল। এখানে রিডিং সেলিং হবে না। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এইটার সূত্রেই বলি, বিভিন্ন বই যদি তুমি খেয়াল করো, বিভিন্ন গতানুগতিক যে বইগুলা আমাদের অনার্স লেভেলের পাওয়া যায়, সেখানে যেটা হয় যে প্রথম নিয়মটা পড়েই অলাদ্দোয়াল্লিন, পরের যে কাউন্টার নিয়ম আছে এইটা আর পড়ায় না, বা এটার কোনো ইন্ডিকেশন দেওয়া নাই। এখন পরীক্ষায় যদি পরেরটার মতো সেন্টেন্স আসে, তুমি তো খুব মহা মাধ্যম যে আরে পড়ছি তো এটা এরকম, এই সেই হ্যান ত্যান। পরীক্ষায় খুব ভালো দিয়ে আসছো যে না আমি তো এটা এরকমই পড়ছি, তোমার কন্ডিশন অনুযায়ী তুমি ঠিক দিয়ে আসছো, কিন্তু হয়েছে কি আসলে ভুল। মিন্স পড়ার ঘাটতি থাকলেও কিছু জায়গায় বিপদ আছে। তেমনি ভাবে এই যে আমি একটা নিয়মের আন্ডারে আরো একটা নিয়ম আসতেছে, তাই না? এরকম আরো আসবে পরবর্তীতে, অনেক জটিল কিছু আরো এরকম আসবে যে একটা টাইপ এরকম শিখলাম, এটার একটু ব্যতিক্রম টাইপ আবার এরকম আছে। তো ইদানিং ব্যতিক্রম ধর্মী কিছু জিনিস দেওয়ার প্রবণতাটা অনেক বাড়ছে। তো সেই জায়গা থেকে বলবো যে যখন পড়তে হবে টু দ্য পয়েন্ট, ইন ডিটেলস, ইন ডেপথ পড়তে হবে। আদারওয়াইজ যদি চলে আসে একটা, তুমি জাস্ট জানো অর্ধেক, বাকি অর্ধেক থেকে আসলে ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এরকম সিচুয়েশন হয়ে যাবে, যেটা অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে আমি ফলো করতাম আগে। তারা হয়তো অন্য বই ফলো করছে বা অন্য কিছু দেখে এমনভাবে প্রিপেয়ার হয়েছে যে না ঠিক আছে আমি পারছি বুঝছি এই সেই, বাট অ্যাকচুয়াল নলেজ না থাকলে কিন্তু জানার পরেও ভুল হচ্ছে, যেটা আরো ক্ষতিকর। একটা জিনিস হয়তো যে তুমি জানো না, একটু শুনো, একটা জিনিস হয়তো যে তুমি ধরো ওই যে রাইট ফর্ম ভার্বস ধরো 7টা থেকে দিতে হয় কয়টা, 5টা। এখন সামহাও একটা জিনিস জানো না, সেইটা স্কিপ করলেও তুমি কিন্তু 5টা দিতে পারতেছো, আরো 6টা আছে, 6টা থেকে 5টা মোটামুটি পারলে দিতে পারতেছো। বাট তুমি যখন একটা জিনিস বুঝবা বা মাথায় এরকম আসবে যে না এই ধরনের সেন্টেন্স তো আমি পারি, দ্যাট মিনস এটা আমি অ্যান্সার করব, তাহলে 7টার মধ্যে ওইটা কিন্তু তুমি পারলে পরে প্রথম দিকেই অ্যান্সার করে ফেললা। কিন্তু তুমি হয়তো ওইটা অ্যান্সার না করে অন্য আরেকটা অ্যান্সার করলে ফুল মার্কস পাইতা, কিন্তু এটা পারি সেই সেন্সে অ্যান্সার করে ফেলছো, কিন্তু আসলে ভুল জানার কারণে ওইটাও ভুল হয়েছে, তাহলে কি পাইটাও ভুল করলা। এই জিনিসটা কি রিস্কি না নাম্বার কমানোর ক্ষেত্রে? না পারলে ওটা ছেড়ে দিয়ে অন্যটা চেষ্টা করতে, হয়তো অন্যটা পারতা, কিন্তু যেহেতু পারি তাহলে অন্যটা পারি কি না পারি সেই টেনশন তো পরে, এটা পারছে এটা আগে লিখে দিই, দ্যাট মিনস 5টা হয়ে গেছে, পরে আর চিন্তা করার দরকার নেই। দ্যাট মিনস অল্প জানলে বিপদ, না জানলে এক হিসাব, বাট অল্প জানলে কি বড় বিপদ। বুঝি নাই মনে হয় না এতক্ষণ যা বললাম। জি স্যার বুঝছি। বুঝতে পারছি। পড়লে সবই পড়তে হবে, আর না পড়লে পড়ার দরকার নাই, এরকম কথা বলতে চাচ্ছেন আপনি? অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটা বুঝেছেন হ্যাঁ, আর কি। ওইটাই ওইটাই বুঝাইছি কম বেশি আর কি। এখন পড়তে হবে ডেপথ, ইন ডেপথ, না জানলে ওই যে অর্ধেক জানলে বিপদ আসবে আসলে। আচ্ছা, তাহলে আমরা 11 নম্বর পর্যন্ত পড়ছি, মাঝখানে একটা নিয়ম বাদ দিছি, মানে 10টা নিয়ম আজকে পড়ছি। খুব বেশি প্রেসার ফার্স্টের দিন দেওয়া যাবে না, কারণ ওই যে দেখতেইছো ভ্যারাইটিস নিয়ম, মানে এক একটার এক এক রকম। কারণ বলছি এইটা সব গ্রামাটিক্যাল আইটেমের একটা কম্বাইনেশন বা জিস্ট ফর্ম, যেটার থ্রুতে অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো, অনেক ধরনের সেন্টেন্স প্যাটার্ন নিয়ে বুঝতে পারবা, জানতে পারবা, যেগুলো আমরা নর্মাল সেন্টেন্স হিসাবে ইউজ করি না। বাট এগুলো লিখতে গেলে, পড়তে গেলে, শুনতে গেলে, দেখতে গেলে অনেক জায়গাতে এই সেন্টেন্স গুলো ফেস করতে হয়, এবং এটা জানা থাকা লাগবে। তো সেখানে বলবো 10টা নিয়ম আমি আজকে পড়ালাম, এবং এই 10টা যেন সবাই বুঝি, এই ক্যাপাবিলিটি সবাই যেন কালকের ক্লাসে এসে আমাকে দিতে পারে ফিডব্যাক। কেননা হয়তো এরকম হয় যদি আমি পড়াই গেলাম 10টা, পরের দিন আবার পড়াইলাম 10-15টা, হয়ে গেল 25টা, নিয়ম আছে মনে করো যে এখানে 60-70টা, তো এখন দেখি কয়টা আছে। আমার 60টা শেষ, ও এখানে তো কমই রে, 40টা, যাই তোর কমই আছে 40টা, হ্যাঁ 40টাই, যাই হোক অনেক কম। তাহলে এই যে 40টার মধ্যে এখন ধরো আমার 40টা শেষ, একজনের 10টাও হয়নি,
তাহলে ওর কি মাথায় ঢুকবে কিছু পরের ক্লাসের গুলা কিছু? না না স্যার। কাজে এটা তোমাদের আমার সাথে শেষ করতে হবে। তো প্রথম 10টা নিয়ম আমি কালকে এসে ধরবো। কালকে প্রথমে ধরবো, তারপরে পরীক্ষা যেটা নিয়েছি সেটার কোশ্চেনের সলভ দিব, এরপরে পড়ায় যাব। তো আশা করি সবাই পড়ে আসবা প্রথম 10টা নিয়ম, ঠিক আছে? স্যার পিডিএফটা স্যার। পিডিএফ দেওয়া আছে আমি 1 বছর আগে। ঠিক আছে, তাহলে পড়ে নিবা। পিডিএফ অনেকগুলো আছে ওইখানে। হ্যাঁ, ওখানে রাইট ফর্ম অফ ভার্বস এর অনেকগুলো শীট আছে, ঠিক আছে? তার মধ্যে এই শীটটা পড়বা। ওখানে বাংলাতে কিছু নিয়ম, মানে বাংলাতে কিছু শীট বলা আছে। বাংলাতে বলতে নামটা, পিডিএফ এর নামটা বাংলায় লেখা আছে। তো ওগুলা না, এটা ইংলিশে যেটা রাইট ফর্ম অফ ভার্বস লেখা, ওই শীটটা পড়বা। শুধু এটাই লেখা, রাইট ফর্ম অফ ভার্বস ডট পিডিএফ। এই শীটটা ফলো করে পড়বা। বুঝাতে পারছি? জি স্যার। এটা অন্য শীটের চেয়ে কম এবং কিছু ইনফরমেশন একটু ইলাবোরেটলি বলা আছে আদার দেন অন্যগুলার চেয়ে। অন্যগুলাই আছে বাট এলোমেলো, একটু অগোছালো, বাট এটা একটু গোছানো, সুন্দর। এটা পড়লে ভালো লাগবে। এইটা পড়ার চেষ্টা করবো সবাই। তো আজকে এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাস কালকে ইনশাল্লাহ আমরা যেভাবে বললাম সেভাবে প্রিপারেশন নিয়ে আইসো, তারপরে ক্লাস নিব। ঠিক আছে? ওকে স্যার।